তাহলে সে সময় কি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পক্ষে মানে কেউ তার বিরুদ্ধে যদি তাকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে বা তিনি নির্বাচনী লড়াইয়ে নামলে তার বিপক্ষ দলের প্রার্থীর তরফ থেকে কোনো প্রতিরোধ গড়ে উঠলে কিংবা ইশরাক হোসেনের মতো বিএনপির তরুণ নেতা তার প্রতিপক্ষ হিসেবে কেউ দাঁড়িয়ে গেলে তখন কি এই অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত তরুণেরা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা তিনি যে রাজনৈতিক দলের তরফে কাজ করবেন তাদেরকে রক্ষা করতে কাজ করবে, নাকি এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই অস্ত্র প্রশিক্ষিত মিলিশিয়া বাহিনী সেটা তৈরি হচ্ছে আরো বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে? হাজারের বেশি তরুণ তরুণীকে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের একজন সম্মুখ সারির নেতা হিসেবে এই উপদেষ্টা হয়েছেন। তিনি তার ফেসবুকে ঘোষণা দিয়ে বলেছেন যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের হিসেবে জুডো, কারাতে, তাইকোয়ান্দোর পাশাপাশি আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ, তার মানে নির্বাচনের আগেই। এবং এটাই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো তরুণ তরুণীদেরকে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ। আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়ার মানে বন্দুক চালানো শেখানোর প্রয়োজন হলো এবং এই অস্ত্র প্রশিক্ষণ দিয়ে প্রতিরক্ষা জোরদারের এই যে সিদ্ধান্ত বা উদ্যোগ, এটা কি বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হলো? মানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কি বলছে যে বাংলাদেশের প্রতিরক্ষা জন্য বা বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে তরুণ তরুণীদেরকে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিয়ে তৈরি রাখা জরুরি? সরকারের তরফে বলা হচ্ছে রিজার্ভ ফোর্স তৈরির অংশ হিসেবে নাকি এই 8,000-এর বেশি তরুণকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে। রিজার্ভ ফোর্স মানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বা প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে এমন কিছু ঠিক হয়েছে যে 8,000-এর বেশি তরুণকে রিজার্ভ রেখে দেওয়া দরকার অস্ত্র প্রশিক্ষণের জন্য? মানে আমাদের প্রতিরক্ষা ঝুঁকিটা কোথা থেকে? সরকার কি মনে করছে, আমাদের সশস্ত্র বাহিনী কি মনে করছে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে তরুণদেরকে এই প্রশিক্ষণ না দিয়ে কেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রশিক্ষণ? এসব প্রশ্ন করা যেমন ভীষণ জরুরি। মানে আমরা কি কোনো যুদ্ধাবস্থায় আছি? সরকার কোনো দ্রুত কোনো যুদ্ধ লেগে যাবে এমন কোনো আশঙ্কা দেখছেন? তাহলে কি 8,000 যথেষ্ট হবে, নাকি 80,000 তরুণকে বা 8 লাখ তরুণকে প্রশিক্ষিত করা দরকার অস্ত্র প্রশিক্ষণে? এই প্রশ্নগুলো করা যেমন জরুরি, তেমনি প্রশ্ন উঠছে কোন 8,000 তরুণকে নির্বাচন করে নিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই প্রশিক্ষণের জন্য? মনে রাখতে হবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া হচ্ছেন সরকারের সেই উপদেষ্টা যিনি কিন্তু বলেছেন যে 5ই আগস্ট যদি শেখ হাসিনার পতন না হতো, দানকারী এবং অংশগ্রহণকারী তরুণদের একটা বড় অংশকে তাহলে কি অস্ত্র প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছিল? সেসব প্রশ্নের মধ্যেই কয়েক মাসের মধ্যেই দেখা গেল যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া অস্ত্র চালাতে পারেন বটে, তার কাছে AK-47-এর গুলি পাওয়া গেল আন্তর্জাতিক বিমানবন্দরের সিকিউরিটি গেট দিয়ে বের হওয়ার সময়, পাস করার সময়। এবং AK-47-এর কেন তাকে রাখতে হলো সেই প্রশ্নে তিনি বলেছেন ভুল কবিতা হয় না। আমাদের উপদেষ্টা, স্থানীয় সরকার মন্ত্রণালয় যুব ক্রীড়া উপদেষ্টা, তিনি অস্ত্র চালাতে পারেন এবং তারা প্রস্তুত ছিলেন 2024-এর 5ই আগস্টে এই আন্দোলনকে একটা সশস্ত্র আন্দোলনের দিকে নিয়ে যেতে। অস্ত্র প্রশিক্ষণ থাকলেই তো হয় না, অস্ত্রও থাকতে হয়, তার মানে তাদের কাছে অস্ত্র ছিল। শুধু তাই না, 2024-এর 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত মানে 2024-এর জুলাই আগস্টে তো কারাগারগুলো ভেঙে অস্ত্র লুট হলো, থানার পর থানা 450-র মতো থানা লুট হলো 5ই আগস্টের পর, এবং অন্তত 150-র বেশি চেকপোস্ট মানে যেটাকে ফাঁড়ি বলে, পুলিশ ফাঁড়িতেও আক্রমণ হলো, গণভবন থেকেও তো অস্ত্র লুট হয়েছে। তো সেসব অস্ত্রের এখনো 85% উদ্ধার হয়ে গেছে বলে সম্প্রতি নির্বাচন কমিশনের সচিব দাবি করলেও সরকারের তরফে হিসাবে বলা হচ্ছে যে যা হিসাব অন্তত তাদের কাছে ছিল তাতেই 1,500-এর বেশি অস্ত্র মানে খোঁজ পাওয়া যায়নি। 1,500 নিজেই স্বীকার করেছিলেন যে অস্ত্র উদ্ধারে তেমন অগ্রগতি নাই যতটা অগ্রগতি তিনি প্রত্যাশা করেন, এবং পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। কাজেই বাংলাদেশের পরিস্থিতিটা এমন যে অস্ত্র যে বাইরে আছে
সে বিষয়টায় মোটামুটি নিশ্চিত হওয়া যায়। এবং এই সময়ে সরকার অস্ত্র চালনায় প্রশিক্ষিত আরও তরুণ তরুণী তৈরি করছেন প্রকাশ্য ঘোষণা দিয়ে, সেটা বাংলাদেশের নিরাপত্তা জোরদার করতে নাকি কোনো রাজনৈতিক অবস্থান থেকে, এই প্রশ্নগুলো করাও খুব জরুরি হয়ে উঠেছে। নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির নেতা, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের সহযোগী সহকর্মী নাহিদ ইসলাম আগস্ট মাসে ঘোষণা দিয়ে বলেছিলেন যে তারা মনে করেন বাংলাদেশের প্রত্যেকজন তরুণকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া জরুরি এবং তাদেরকে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের বিজয়ী পক্ষ এই তরুণদের এই আগ্রহ, এই উৎসাহের কারণটা কি? অনেকেই মনে করেন যে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডের মতো তারা একটা বিপ্লবী মিলিশিয়া বাহিনী গড়ে তোলার স্বপ্ন দেখেন এবং এর পাশাপাশি এই তরুণদের ওপর তুরস্কের এরদোয়ানের ব্যাপক প্রভাব রয়েছে। এরদোয়ান যেমন টার্কির সেকুলার একটা সংস্কৃতির, মানে কামাল আতাতুর্কের যে রাজনীতি, যে সংস্কৃতি, তার বিপরীতে দাঁড়িয়ে ইসলামী ঐতিহ্য সংস্কৃতি পুনরুদ্ধারে তুরস্কের প্রতিজন তরুণকে সক্রিয় অংশ নিতে হবে এবং তাদেরকে প্রয়োজনে অস্ত্র তুলে নিতে হবে একটা যুদ্ধবিরোধী সেকুলার মনোভাবের বিরুদ্ধে। এই বিষয়টির প্রচারণা করে তিনি যেমন মসজিদে মসজিদে একরকমের মিলিশিয়া বাহিনী গড়ে তুলেছেন, তুরস্কে ব্যাপক ভিত্তিক অস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। অনেকেই মনে করছেন যে বাংলাদেশের এই তরুণেরা 2024-এর জুলাই আগস্টের বিজয়ী এই তরুণেরা তারা এতেও উদ্বুদ্ধ হয়েছেন, কিন্তু তারা কিভাবে সিলেক্ট করছেন যে কাদেরকে তারা অস্ত্র প্রশিক্ষণ দেবেন? দেখেন, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরকারের 100 দিনের 86,000-এর বেশি চাকরি দিয়ে দিয়েছিলেন। তো তখন প্রশ্ন উঠেছিল যে এসব চাকরি তিনি আসলে কোনো বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন না সাধারণ তরুণেরা, কি করে তিনি এসব চাকরি দিচ্ছেন? এরপর এই 1 বছরের বেশি সময়ে আমরা জানি যে তিনি যত চুক্তিভিত্তিক নিয়োগ আছে, ওয়াসা থেকে শুরু করে স্থানীয় সরকারের ভেতরে থেকে শুরু করে সরকারের যেখানে যত চুক্তিভিত্তিক নিয়োগ আছে, সেখানে তিনি একরকমের তার তালিকার ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত এমন ক্রাইটেরিয়ায় 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে জড়িত ছিলেন এমন ক্রাইটেরিয়ার ভিত্তিতে তিনি একরকমের ঢালাও চাকরি দিয়ে গেছেন সকল চুক্তিভিত্তিক পদগুলোতে গত 1 বছরের বেশি সময় ধরে। শুধু তাই নয়, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এক্ষেত্রে অনেক ইনোভেটিভ বা উদ্ভাবনী শক্তিরও পরিচয় দিয়েছেন। তিনি যেমন ধরেন বুয়েটের রিক্সা ঢাকা শহরে চট্টগ্রাম শহরে নামাবেন বলে একটা প্রকল্প নিয়েছেন, তারপর সেই রিক্সা চালানো শেখানোর জন্য তিনি তরুণদেরকে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। কাজেই সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদে প্রকল্পে তিনি তরুণদেরকে সংগঠিতভাবে রেখে, যারা 2024-এর জুলাই আগস্টে তার তালিকা অনুযায়ী তিনি বলছেন যে যারা অংশ নিয়েছিল তাদেরকে তিনি অন্তর্ভুক্ত করে ফেলার একটা ব্যবস্থা করেছেন। এই 8,000 কোন রাজনৈতিক কাঠামো থেকে বা কার পছন্দে নির্বাচিত হবেন সেটা তাই প্রশ্ন করবার তেমন প্রয়োজন পড়ে না। বোঝাই যাচ্ছে যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সেই নিজস্ব তালিকা থেকেই এই 8,000-এর বেশি জনকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশ্ন ওঠে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন নির্বাচনে অংশ নেবেন, কিংবা এই যে শোনা যাচ্ছে যে তাকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিতে বিএনপির তরফে চাপ আছে, সরকারের ভেতর থেকেও নাকি কেউ শীর্ষ পর্যায় থেকে তাকে সরে যেতে বলেছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাতে রাজি হচ্ছেন না। তিনি তফসিল ঘোষণার পরে সরে গেলেও যেতে পারেন, আবার নাও যেতে পারেন, কারণ এই জাতীয় নাগরিক পার্টির ছাত্র উপদেষ্টারা মনে করেন যে তাদের উপদেষ্টাদের এই নির্বাচনকালীন সরকারে থেকে যাওয়াটা 2024-এর জুলাই আগস্ট থেকে এখন পর্যন্ত যেসব কর্মকাণ্ড ঘটেছে তার যাতে বিচার না হয়, সেই বিচার ঠেকানোর ক্ষেত্রে বা তাদের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। তাহলে সে সময় কি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পক্ষে, কেউ তার বিরুদ্ধে যদি তাকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে বা তিনি নির্বাচনী লড়াইয়ে নামলে তার বিপক্ষ দলের প্রার্থীর তরফ থেকে কোনো প্রতিরোধ গড়ে উঠলে, কিংবা ইশরাক হোসেনের মতো
বিএনপির তরুণ নেতা, তার প্রতিপক্ষ হিসেবে কেউ দাঁড়িয়ে গেলে তখন কি এই অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত তরুণেরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা তিনি যে রাজনৈতিক দলের তরফে কাজ করবেন তাদেরকে রক্ষা করতে কাজ করবে? নাকি এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই অস্ত্র প্রশিক্ষিত মিলিশিয়া বাহিনী, সেটা তৈরি হচ্ছে আরো বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে? দেখেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে নিউ ইয়র্কে যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সফরে গেলেন এবং তাকে যখন একটা বিরাট গণসম্বর্ধনা দিল সেখানকার জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকেরা, সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশে যদি বাংলাদেশ থেকে গাজওয়াতুল হিন্দ শুরু হবে এবং সেই ভারতীয় 50 লাখ তরুণ প্রস্তুত আছেন যাদের একটা অংশ বাংলাদেশের ভেতরে থেকে যুদ্ধ করবেন আর একটা বড় অংশকে তারা ভারতের ভেতর ঢুকিয়ে দেবেন যাতে ভারতের বিরুদ্ধে যুদ্ধে তারা সেখানে ভারতকে ব্যতিব্যস্ত রাখতে পারেন। এই যে গাজওয়াতুল হিন্দ বা উপমহাদেশে অমুসলিমদের সঙ্গে মুসলমানের লড়াইয়ে শেষ পর্যন্ত মুসলমানের বিজয়ের যে মর্যাদার লড়াইয়ের যে বক্তব্য, যে উদ্বুদ্ধকরণের প্রক্রিয়া বাংলাদেশের রাজনীতিতে প্রবল হয়ে উঠেছে, তার অংশ হিসেবে কি এই সশস্ত্র প্রশিক্ষিত তরুণ বাহিনীকে তৈরি করা হচ্ছে? নাকি হাসনাত আবদুল্লাহরা সেই ফেব্রুয়ারি থেকে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চান বলে তারা রাজপথে ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত স্লোগান তোলালেন, তখন থেকেই তো তারা বলছেন যে এই সেনাবাহিনীর কোনো প্রয়োজন নেই, এই সেনাবাহিনীর জায়গায় বাংলাদেশের তরুণেরা বাংলাদেশ প্রতিরক্ষার দায়িত্ব নিতে পারে এবং এই সেনাবাহিনী ভর্তি ভারতপন্থী সেনা সদস্যরা রয়েছে। এই ভারতপন্থী সেনা সদস্যদের চিহ্নিত করতে হবে, শাস্তির আওতায় আনতে হবে, পুরো সেনাবাহিনীর নেতৃত্বে রদবদল ঘটাতে হবে এবং সেনাবাহিনীর পরিবর্তে বরং বাংলাদেশের তরুণেরা বাংলাদেশের সীমান্ত এবং বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিরক্ষার দায়িত্ব নিতে প্রস্তুত হওয়ায় এই বাংলাদেশের জন্য 2024-এর 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের জন্য সমীচীন হবে। তাহলে কি হাসনাত আবদুল্লাদের ওই যে স্বপ্ন, সেই জাতীয় নাগরিক পার্টি, এই তরুণ নেতৃত্বের যে স্বপ্ন যে বাংলাদেশের তরুণেরাই বাংলাদেশের প্রতিরক্ষার দায়িত্ব নেবে, এখানে কোনো আনুষ্ঠানিক প্রতিরক্ষা বাহিনীর প্রয়োজন নাই, সেই কনসেপ্ট থেকে, সেই ধারণা থেকে এই উদ্যোগ? দেখেন, তুরস্কেও কিন্তু একই ঘটনা ঘটেছে। এরদোয়ানের বিপক্ষে 2016 সালে যখন একটা সামরিক অভ্যুত্থান ব্যর্থ হলো, তারপর থেকে এরদোয়ানের সঙ্গে সামরিক বাহিনীর যে ভয়াবহ সন্দেহ অবিশ্বাসের সম্পর্ক তৈরি হলো, সেটা কিন্তু রেজেপ তাইয়্যিব এরদোয়ানকে আরো উৎসাহী করেছে সেনাবাহিনীর পাল্টা মিলিশিয়া বাহিনী বা যেটাকে মসজিদ ভিত্তিক সশস্ত্র তরুণ বাহিনী গড়ে তোলার প্রক্রিয়া হিসেবে অনেকে চিহ্নিত করেন, সেই মডেলটি কার্যকর করতে। তাহলে কি তরুণদের ভেতরে যেহেতু সেনাবাহিনীর প্রতি অবিশ্বাস, সন্দেহ, অশ্রদ্ধা এতটা তীব্র আকার ধারণ করেছে গত 1 বছরের বেশি সময়ে, সেই প্রেক্ষিতেই কি তরুণ নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতৃত্ব 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের বিজয়ী পক্ষ এমন একটা সিদ্ধান্ত নিলেন যে বাংলাদেশের তরুণেরা অস্ত্র প্রশিক্ষণ নেবেন? এখন আমরা যারা যুদ্ধে যেতে প্রস্তুত নই কিংবা যুদ্ধে যাওয়ার কথা শুনলে চমকে উঠি কিংবা বাংলাদেশ একটা বড় যুদ্ধে জড়িয়ে পড়ুক এমন কোনো সম্ভাবনার সামনে না থাকলেই স্বস্তি বোধ করতাম, তাদের আসলে অনেক প্রশ্ন সামনে চলে আসে। সেসব প্রশ্নের উত্তর পাওয়ার কৌতূহল বাড়ে। কি যুদ্ধ, কার সাথে যুদ্ধ, কেনই বা যুদ্ধ করতে আমাদের সন্তানদেরকে প্রস্তুত হতে হবে, আমাদের তরুণদেরকে প্রস্তুত হতে হবে, সে প্রশ্নের উত্তর দেওয়া বোধহয় জরুরি শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সরকারের। এনসিপি এবং এনসিপি নেতাদেরকে ঘিরে প্রতিদিনই খবর, সর্বশেষ যে খবর সেটা হচ্ছে নাক্ষ থেকে বলছে যে এটা গুজব খবর। যেটা এসছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি 1 সপ্তাহ আগেই দলের কেন্দ্রীয় নেতাদের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন ব্যক্তিগত কারণে।
কে বললো এটা? নাসিরুদ্দিন পাটোয়ারি নিজে বলেননি, দলও বলেনি, কিন্তু একটা খবর প্রচার হলো। যখন একটা কিছু রটে তখন বোঝা যায় যে কিছু তো বটে, কিছু একটা সূত্র আছে। তবে আমি বলি যে এই সময় এনসিপি একটা কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে। এক হচ্ছে জুলাই সনদ স্বাক্ষর না করে তারা রীতিমতো একটা কোণঠাসা, মানে তাদের পাশে এখন কেউ নেই। কেউ বলছে না যে না এনসিপি সঠিক অবস্থানে আছে। অন্যদিকে এনসিপি কি করবে? আলাদা জোট করে নির্বাচন করবে? সেই অবস্থা নেই, সেটা লাভ নেই। বিএনপির সঙ্গে যাবে, তাদের কি লাভ হবে? জামাতের সঙ্গে গেলে কি লাভ হবে? অর্থাৎ এখন এনসিপি কে যাইতে হচ্ছে এর ওর সঙ্গে, নিজে একটা শক্তি হিসেবে দাঁড়াইতে পারলো না, যার কারণে এক সময় অনেক সাংঘাতিক রকম সম্ভাবনা দেখা দিছিল দল করার সময় বা দল করার আগে যে অবস্থাটা ছিল, রমরম অবস্থা, আস্তে আস্তে সেটা কিন্তু স্থিমিত হয়ে গেছে, অনেক স্থিমিত হয়ে গেছে। অন্তত কেউ বলবে না যে এনসিপির এখন অবস্থানটা খুব উপরের দিকে। যদিও একটা সরকারের আনুকূল্য আছে, সহানুভূতি আছে, যার জন্য এনসিপি কে মানে মোটামুটি বিএনপি জামাতের সমান মর্যাদায় দেখা হয়। এখনো পর্যন্ত শাপলার ব্যাপারে নির্বাচন কমিশনও ফয়সালা করেনি, কারণ এনসিপির একটা গুরুত্ব বিবেচনা করে। কিন্তু দলে একটা টানাপোড়েন আছে, এই নানামুখী চাপ। ১ জুলাই সনদ স্বাক্ষর না করা, বিএনপি সাথে তার বিরোধ এবং জামাতের সাথে সাম্প্রতিক বিরোধটা আরো বেশ মাথাচাড়া দিয়ে উঠছে। এইসব মিলায় এই চাপের মুখে দলের নেতাদের মধ্যেও যে খুব একটা মানে কঠিন ঐক্য আছে সেটা কিন্তু বলা যাবে না। এখানে প্রত্যেকেরই আলাদা আলাদা চিন্তা চেতনা আছে, সবগুলো এক জায়গায় হয়েছে। এখন এই একত্রিত হওয়াটা মানে কতক্ষণ ঠিক থাকবে, সেখানে ফাটল ধরবে না এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। এবং বোঝা যায় যে নেতাদের মধ্যে আস্তে আস্তে একটা হতাশা মানে দানা বাঁধতে শুরু করেছে। তার বহিঃপ্রকাশ যেটা ঘটে, কেউ কেউ নিষ্ক্রিয় হয়ে যায়, আবার কেউ কেউ হয়তো দল পরিবর্তন করে, আবার কেউ কেউ হয়তো দল মানে অস্তিত্বের স্বার্থে টিকে রাখার জন্য সে সক্রিয় থাকে। তো নানান রকম ধারা উপধারা মিলে এখন এনসিপি একটা চাপের মধ্যে আছে, এটা সত্য। খবরটা হচ্ছে এই বৃহস্পতিবার দিবাগত রাত 2টায় এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এই সংবাদকে ভিত্তিহীন বলা হচ্ছে। এতে উল্লেখ করা হয় নাসিরুদ্দিন পাটোয়ারি আমাদের সঙ্গেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজের দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইং এর দায়িত্ব পালন করছেন। তাই তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার কথা সঠিক নয়। এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ রাতে এক ফেসবুক পোস্টে লিখছেন, কনফার্ম করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে তা গুজব ছাড়া আর কিছু নয়। এমন অসত্য এবং ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি। এর আগে মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির সূত্রের বরাত দিয়ে পাটোয়ারির পদত্যাগের সংবাদ প্রকাশ হয়। এতে জানানো হয় 2 সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবরে তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে এখনো তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি দলের হাইকমান্ড। যাকে এই যে খবরটা, এই খবরটাকে ভিত্তিহীন বলছে। এখন নাসিরুদ্দিন পাটোয়ারি নিজেই যদি পরিষ্কার করেন, বিষয়টা পরিষ্কার, হয়তো তিনি আজকের মধ্যে হয়তো কিছু বলবেন। কিন্তু আমি নাসিরুদ্দিন পাটোয়ারির থেকে আমি এইটা বলা যায় যে সামগ্রিকভাবে কিন্তু এনসিপি একটা চাপের মুখে আছে। সালাউদ্দিন আহমেদ বলছেন যে এনসিপি এখন জুলাই সনদ স্বাক্ষর করার সুযোগ খুঁজতেছে, যেহেতু তারা এক ধরনের বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা বলছে যে আইনি ভিত্তি ছাড়া এই সনদ অর্থহীন, এই সনদে স্বাক্ষর করব না, সাংবিধানিক আদেশ হবে। সেই সাংবিধানিক আদেশের ব্যাপারে বলতেছে যে এটা হলো আবেগপ্রবণ কথাবার্তার কোনো ভিত্তি নেই। যাক, সবকিছু মিলায় একটা টানাপোড়েন চলছে মানে এনসিপিতে, বা এনসিপি কে ঘিরে অন্য দলের চাপ ক্রমাগত বাড়ছে। বিভিন্ন জেলা উপজেলা থেকে যেটা হচ্ছে যে দলে দলে এনসিপি নেতা কর্মীরা ভিন্ন দলে যোগ দিচ্ছে। ফলে আগামী দিনে কেন্দ্রীয়ভাবে কি হবে, কতখানি ঐক্য টিকে থাকবে, এটা এখন তাদের একটা মানে বড় প্রশ্ন বা লড়াই বলা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব
এটি যারা শেখ হাসিনাকে পছন্দ করেন তাদের খুব প্রয়োজন। আর শেখ হাসিনাকে যারা অপছন্দ করেন, শত্রু মনে করেন, কিংবা তার সঙ্গে যারা লড়াই সংগ্রাম করতে চান, কিংবা তিনি যতদিন জীবিত আছেন তাকে যারা প্রতিদ্বন্দ্বী মনে করেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি শেখ হাসিনাকে খুব কাছাকাছি থেকে যতটুকু দেখেছি, তারপর আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী তাকে যতটুকু বোঝার চেষ্টা করেছি, তাতে মনে হয়েছে যে বাংলাদেশে অন্য সাধারণ রাজনীতিবিদ, অন্য সাধারণ রমণী কিংবা তার বয়সী যে সকল মানুষ রয়েছে, নারী এবং পুরুষ, তাদের থেকে তিনি একেবারে সম্পূর্ণ 180 অ্যাঙ্গেলে উল্টো প্রকৃতির একজন মানুষ। তার বয়স এখন প্রায় 80 বছর, কিন্তু আপনি তার কণ্ঠ শুনে বুঝতেই পারবেন না যে তার বয়স 80 বছর। তিনি এখনও যে ভাষায় কথা বলেন মনে হবে যে তার বয়স 20-22 বছর। তার অভিমান, তার কথা বলার ঢং, তার রাগ হওয়ার প্রকৃতি, তারপরে তার আদর সোহাগ করার প্রকৃতি, স্নেহ, ভালোবাসা, ক্রোধ, সবই মনে হচ্ছে সেই 24 বছর বা 34 বছরের বয়সী। আমি এখানে 24 এবং 34 এই দুটো সংখ্যা ব্যবহার করেছি। এর কারণ হলো 1971 সনে তার বয়স ছিল 24 বছর, আর 1981 সনে তিনি যখন বাংলাদেশে ফিরে এলেন তখন তার বয়স হলো 34 বছর। তো 34 বছর বয়সে 1981 সনে তিনি যখন বাংলাদেশে এলেন, ঠিক তখন থেকে তাকে খুব ঘনিষ্ঠভাবে আমার দেখার সুযোগ হয়েছে। আর 1971 সনে তার বয়স যখন 24 বছর, তখন তার অবস্থা, মানসিক অবস্থা, এগুলো অনুমান করার, মূল্যায়ন করার যতটুকু চেষ্টা করেছি। আপনারা জানেন যে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি প্রেগন্যান্ট ছিলেন। তো 24 বছর বয়সী বা 23 বছর বয়সী একজন রমণী যখন প্রেগন্যান্ট থাকেন, যে কোনো মানুষই, যে কোনো নারী প্রেগন্যান্ট থাকেন, তার শরীর মনের উপর একটা নিদারুণ চাপ পড়ে, অস্বাভাবিক একটা চাপ পড়ে। তো স্বাধীনতা যুদ্ধের সময়টিতে তিনি প্রেগন্যান্ট ছিলেন। দ্বিতীয়ত, ওই সময়টিতে তার পিতা জেলখানাতে বন্দী ছিলেন। আমরা যারা আওয়ামী লীগ বিরোধী, তারা বঙ্গবন্ধুর সেই যে গ্রেপ্তার হওয়া নিয়ে নানা রকম কোষা রটনা করি। আমরা যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি, আমরা বলার চেষ্টা করি যে ওই সময় বাংলাদেশে কিছুই ঘটেনি, সারা বাংলাদেশের দুধ এবং মধুর নহর প্রবাহিত হয়েছে। আমরা যারা আওয়ামী পরিবার বিরোধী বা আওয়ামী লীগের যে নেতৃত্বের শেখ পরিবার বিরোধী, তারা বলার চেষ্টা করি যে ওই সময়টিতে শেখ হাসিনা এবং তার পরিবার ক্যান্টনমেন্টের তত্ত্বাবধানে ছিলেন এবং তারা ক্যান্টনমেন্ট থেকে ভাতা গ্রহণ করে আরাম আয়েশে ছিলেন। কিন্তু ঘটনা কিন্তু তা নয়। বাস্তবতা হলো যে 1971 সনে যারা এই শহরে ছিলেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন, যতটুকু দৃশ্য আমরা চলচ্চিত্র, পত্রপত্রিকা এবং দেশি বিদেশি গণমাধ্যম এবং ওই সময়টাতে যে সকল প্রামাণ্য চিত্র এই বাংলাদেশের জহির রায়হানদের মতো লোকেরা তৈরি করেছেন এবং বিশ্বের বড় বড় টেলিভিশন কোম্পানিগুলো, বিবিসির মতো প্রতিষ্ঠান যে ডকুমেন্টারিগুলো তৈরি করেছেন, বিশ্বাস করেন এ যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধের চাইতে কোনো অংশে নির্মম ছিল না, কম নির্মম ছিল না। এখানে যেভাবে ধর্ষণ করা হয়েছে, যেভাবে মেয়েদেরকে তুলে নেওয়া হয়েছে এবং উলঙ্গ করে ফেলা হয়েছে প্রকাশ্যে, তারপর সেই উলঙ্গ মেয়েকে কাঁধে করে নিয়ে তারপরে মিলিটারিদের সামনে ওপেন প্রকাশ্যে ধর্ষণ করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে এবং উপর্যুপরি ধর্ষণ করে যেভাবে মেয়েদেরকে হত্যা করা হয়েছে, যারা এই মেয়েদেরকে সংগ্রহ করেছিল, যারা এই মেয়েদেরকে ধরে নিয়ে গিয়েছিল এবং মিলিটারি ক্যাম্পে যাদেরকে এই সকল মেয়েদেরকে উপহার দেওয়া হয়েছিল এবং সেই মিলিটারি ক্যাম্পে উপর্যুপরি মিলিটারির, পাকিস্তানি আর্মির ধর্ষণে মারা গিয়েছে, এরকম শত শত ঘটনা, নির্মম ঘটনার এই জমিন সাক্ষী। তো এই খবর যখন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এরকম একটা ঘটনা, ধরুন আমাদের দেশে পূর্ণিমা সেই ধর্ষিতা হয়েছেন, কেউ আমাদের দেশে একটা অগ্নিকাণ্ড ঘটেছে এই জমানাতে, তো টেকনাফে ঘটনা ঘটে কিন্তু তেঁতুলিয়াতে মানুষের মনে আতঙ্ক তৈরি হয়। তো এই যে বাংলাদেশে, সারা বাংলাদেশে পাকিস্তানি বাহিনী লুটপাট করছে, রাজাকাররা, আলবদর আর শামসা ধরে নিয়ে যাচ্ছে
এবং মেয়েদেরকে নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর সেই খেদমতে হাজির করছে। এ খবর জানার পর কোনো প্রেগন্যান্ট মেয়ে যার জীবন আছে তার স্বাভাবিকভাবে চালচলন করার কথা নয়। কিন্তু সেই 24 বছর বয়সেও তিনি সেই সময়টিতে দৃঢ়তা রেখেছেন এবং দৃঢ়তা রাখার ফলে অন্য মহিলা হলে মিসক্যারেজ হয়ে যেত, সেই গর্ভপাত হয়ে যেত, কিন্তু তার গর্ভপাত হয়নি। কাজেই তার দৃঢ়তা বোঝার চেষ্টা করুন। তিনি সজীব ওয়াজেদ জয়ের মতো একজন সন্তান তৈরি করেছেন। আপনারা যে যাই বলেন না কেন, সজীব ওয়াজেদ জয় তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তার রেজাল্ট, আর যাই হোক না কেন তার সমপর্যায়ের রেজাল্ট অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ছেলে মেয়েদের নেই। হার্ভার্ডে পড়া এত সোজা জিনিস নয়, স্বাভাবিক না। আমরা যারা পড়াশোনা করেছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যান বের হয়ে গেছে। তো হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া, পাশ করা, কোর্স কমপ্লিট করা এত সোজা জিনিস নয়। তো সেই 71-এ জন্ম নেওয়া সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার গর্ভ হয়ে জন্ম নেওয়া সজীব ওয়াজেদ জয় হার্ভার্ড গ্রাজুয়েট। এনিওয়ে, তো ওই যে 24 বছর বয়সে তার যে দৃঢ়তা ছিল, তার যে সাহস ছিল, এটা 34 বছর বয়সেও তিনি সেটা দেখিয়েছেন। যেমন জিয়াউর রহমান সাহেব তাকে বললেন, এখন বিএনপি বলে, গর্ব করে বলে যে আমরা তাকে আহ্বান করেছি, আপনি আসেন, আমরা তাকে আসার অনুমতি দিয়েছি। তো যার বাপ মারা গেছে, মা মারা গেছেন, পুরো বংশ মিলিটারির হাতে মারা গেছেন, তাকে যদি কেউ আসতে বলে আর সাথে সাথে সেটা চলে আসবে, এটা যে খুব সহজ নয়। তা তো আপনার এখন জনাব তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে দেখতে পাচ্ছেন। তার মা বাংলাদেশে অসুস্থ, রাজনীতির এত বড় দল, সারা বাংলাদেশ বলতে গেলে বিএনপি চালাচ্ছে, তারপর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তো সেখানে শেখ হাসিনা 34 বছর বয়সে তিনি দিল্লি থেকে জিয়াউর রহমান সাহেবের যখন প্রবল প্রতাপ, প্রবল ক্ষমতা, ঠিক সেই সময়টাতে বিশ্বাস করে হোক, বোকামি করে হোক, সাহস দেখে হোক তিনি বাংলাদেশে এসেছেন। এবং সেদিন এয়ারপোর্টে যত লোক এসেছিল শেখ হাসিনাকে রিসিভ করার জন্য, ইতিহাস সাক্ষী, অত বড় সমাবেশ আর বাংলাদেশে দ্বিতীয়টি হয়নি ঢাকা এয়ারপোর্টে। যদি ভবিষ্যতে তারেক রহমান সাহেব আসেন, সেই রেকর্ড যদি মুছে যায়, সেটা বিএনপিরা গর্ব করে বলতে পারবে যে 1981 সনে শেখ হাসিনাকে রিসিভ করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা যত সংখ্যায় গিয়েছিল, তো 81 সনের যে জনগোষ্ঠী ছিল তার সঙ্গে এখন যে জনগোষ্ঠী বেড়েছে সেটার সাথে সামঞ্জস্য রেখে সেই পরিমাণ লোক বা তার চেয়ে বেশি লোক যদি এয়ারপোর্টে যায়, বিএনপির জন্য অবশ্যই সুসংবাদ। কিন্তু বাস্তবতা হলো 1981 সনে যে পরিমাণ লোক এয়ারপোর্টে গিয়েছিল শেখ হাসিনাকে রিসিভ করার জন্য, এটা বাংলাদেশে ইতিপূর্বে কখনো ঘটেনি। তো যাই হোক, এটা হলো তার 34 বছর বয়সের সাহস, শক্তি। এবং এরপর থেকে তিনি যে লড়াই করেছেন, তার উপর সরাসরি গুলি করা হয়েছে, তার উপর সরাসরি গ্রেনেড হামলা করা হয়েছে। যদি বিএনপি বলে যে গ্রেনেড হামলা তিনিই করেছেন, এটা নাটক ছিল, তার ভ্যানিটি ব্যাগের মধ্যে রিমোট ছিল। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক যারা এই কথা বলেন, বা আমাদেরকে হেদায়েত দান করুক, আমরা যেন তাদের এই কথা বিশ্বাস করতে পারি। কিন্তু বাস্তবতা হলো যে চোখের সামনে ছোট্ট একটা ককটেল ফাটলে, টায়ার, রিক্সার টায়ার ব্রাস্ট হলে আমরা 3টা লাফ দিই। ট্রাকের যদি টায়ার ব্রাস্ট হয়ে যায়, পাশে কোনো মানুষ দাঁড়ানো থাকলে তার লুঙ্গি খুলে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে চিত হয়ে পড়ে যাবেন। তো সেখানে গ্রেনেড বিস্ফোরিত হবে আপনার পাশে, আপনি সুস্থ হয়ে দাঁড়িয়ে থাকবেন, এটা সাধারণ ঘটনা নয়, বিরাট ঘটনা। কিংবা আপনার চোখের সামনে যখন আপনি দেখতে পেলেন যে শত শত মানুষ আহত হয়ে শুয়ে আছে, রক্তের ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, এর হাত উড়ে গেছে, ওর পা উড়ে গেছে, সেই দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে থাকা মানে পাগল না হলে সম্ভব নয়। তো শেখ হাসিনা সেই দৃশ্যের মধ্যে দাঁড়িয়েছিলেন, দেখেছেন, ট্রাক থেকে নেমেছেন, তারপরে গাড়িতে উঠেছেন, উঠে আবার সে পার্লামেন্টে আসার চেষ্টা করেছেন, আহতদেরকে দেখার জন্য ক্যান্টনমেন্টে যাওয়ার চেষ্টা করেছেন, যেতে দেয়নি। তিনি জাহাঙ্গীর গেট থেকে হেঁটে হেঁটে সিএমএসে যাওয়ার চেষ্টা করেছেন। ইটস নট সো ইজি, এটা এত সোজা বিষয় নয়। দ্বিতীয়ত, আবার এই যে যখন আগস্ট মাসের 5 তারিখে তিনি গেলেন, হেলিকপ্টারে উঠলেন, এই দৃশ্য আপনি একবার কল্পনা করে দেখেন, এটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক একটা বিষয়। তো এই অস্বাভাবিক যে ক্যারেক্টারিস্টিক্স, এখন সেটাকে আপনি নেতিবাচক বলেন, ইতিবাচক বলেন, কিন্তু শেখ হাসিনা তার এটা রয়েছে, এবং এই শক্তি নিয়ে তিনি এখন দিল্লিতে আছেন। এবং দিল্লিতে থেকে তিনি
এই যে তার যে সাহস, তার যে শক্তি, তার কৌতুক করার, মানে জাহান্নামে বসে হাসি পুষ্পের হাসি। আপনাদের মনে আছে যে আওয়ামী লীগ জমানাতে আমি খুব বিপদে পড়েছিলাম একটা গল্প বলে, সৈয়দ আবুল হোসেনের দৌড় দিয়ে মন্ত্রী হলেন এই গল্প বলে। তো তখন বয়স অল্প ছিল, এখন হলে হয়তো সেই গল্প বলতাম না, কিন্তু সেই গল্প যখন বলেছিলাম তখন আমার একেবারে স্থির বিশ্বাস ছিল যে এই গল্প শুনে আবুল হোসেন সাহেব বিব্রত হবেন, কিন্তু শেখ হাসিনা খুশি হবেন। এবং তিনি সেই কতটা খুশি হয়েছিলেন বা হননি সেটা এখন, যেহেতু তিনি দেশের বাইরে, আমি এই কথা বলে বিব্রত করতে চাই না, কিন্তু গল্পের যে প্রেক্ষাপট সেটা হলো ঘটনাটা সত্য। এবং তিনি, ওবায়দুল কাদের, সাবের হোসেন চৌধুরী, তারা সবাই চায়না সরকারের আমন্ত্রণে একবার বেড়াতে গিয়েছিলেন। এবং শেখ হাসিনা নিজের মুখে আমাকে বললেন একেবারে পার্লামেন্টারি কমিটির বৈঠকে, আমি সেই গল্প বলতে গিয়ে ওটাকে একটা লেকের পার বর্ণনা করেছিলাম, যে ওটা ওয়েস্ট লেক, হ্যানজো প্রভিন্সের ওয়েস্ট লেকে পাড়ে এই দৌড় প্রতিযোগিতা হয়েছিল। তখন তিনি আমাকে বললেন যে তুমি এরকম একটা গল্প বলবো, আমার সাথে আলাপ করে বলবা না? ওটা তো লেকের পাড় ছিল না, ওটা একটা স্পোর্টস স্কুল ছিল, এটা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ছিল। তো সেখানে গিয়ে আমি এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছিলাম এবং সেখানে তো আবুল হোসেন ফার্স্ট হয়নি, সেখানে আমার জানা মতে সাবের হোসেন চৌধুরী ফার্স্ট হয়েছিল। তো দৌড়ে যদি কেউ ফার্স্ট হয় তাহলে তাকে মন্ত্রী বানাতে হবে এরকম তো কোনো কথা নেই। যদি তাই হতো তাহলে তো আমি সাবেরকে মন্ত্রী বানাতাম, আমি কি সাবেরকে মন্ত্রী বানিয়েছি? তো এই কথা তিনি যখন বলছিলেন, সাবের হোসেন চৌধুরী একেবারে সামনে মাথা নোয়ায় তিনি বসেছিলেন। আবার তার পরের দিন এসে ওবায়দুল কাদের আমাকে বললেন, জনাব ওবায়দুল কাদের, যে রনি তুমি যে বলছো ঠিক আছে, আমাকে দৌড় দিতে বলছিল, আমি কিন্তু দৌড় ঠোড় দেইনি পার্লামেন্টে বসে। তো এই হলো শেখ হাসিনার সেন্স অফ হিউমার। আপনি এটাকে দুষ্টমি বলতে পারেন, বা তার দলের নেতাকর্মীদের সঙ্গে তার যে চ্যাটিং করার যে অভ্যাস, এরা যাই বলেন না কেন। আর একটা ঘটনা বলি, যেটা বলে হয়তো শেষ করব। আব্দুস সামাদ আজাদ, তো তিনি আব্দুস সামাদ আজাদ, সুরজনীল সেনগুপ্ত, এই দুজনের প্রতি ভীষণ রকম বিরক্ত ছিলেন। তাদেরকে সম্মান করতেন কিন্তু বিরক্ত ছিলেন। এর কারণ হলো এই দুজন প্রবীণ নেতা সিলেটের রাজনীতিতে ভীষণ রকম ঝগড়াঝাটি করতেন। যেভাবে সাইফুর রহমান কিংবা ইলিয়াস আলী ঝগড়াঝাটি করতেন, তার চেয়েও এই দুজনের ঝগড়াঝাটি ছিল প্রবল। তো তিনি অনেকবার চেষ্টা করেছেন এই দুজনকে নিবৃত করার জন্য, কিন্তু তিনি পারেননি, এটা সম্ভব হয়নি। এই দুজন তাদের মতো করে আঞ্চলিক রাজনীতিতে তারা দ্বন্দ্ব সংঘাত করতে। এমনকি পরবর্তীতে আমি দেখেছি আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে মতিয়া চৌধুরীর একটা সংঘাত ছিল এবং কেউ কাউকে দেখতে পেতেন না। এটা দলের মধ্যে যাকে বলা হয় এটা পজিটিভ, এটা নেগেটিভ না, কিন্তু এটা দলীয় প্রধান যখন এটাকে খুব এনজয় করেন, ওখানেই তার নেতৃত্বটা ফুটে ওঠে। এবং এটা নিয়ে যখন সে হিউমার করতে পারেন, দুষ্টুমি করতে পারেন, তখনই দল কিন্তু এগিয়ে যায়, দলের মধ্যে প্রাণ সঞ্চারিত হয়। তো একবার কি হলো যে এই আব্দুস সামাদ আজাদ সাহেবের স্ত্রী মারা যাওয়ার পর তিনি আর একটা বিয়ে করলেন। শেখ হাসিনা যখন শুনলেন, তিনি এটাকে পার্লামেন্টে অনুষ্ঠান করে তিনি এটাকে সেলিব্রেট করতে চাইলেন, উদযাপন করতে চাইলেন। তো আব্দুস সামাদ আজাদ আমার এক ভগ্নিপতির বন্ধু ছিলেন, আমার সিনিয়র ভগ্নিপতি। তো তিনি একটা ব্যাংকের তখন ম্যানেজিং ডিরেক্টর। তার বাসায় এসে তিনি খুব মানে কান্নাকাটি করেছিলেন যে আমাকে এইভাবে অপমান করা হলো। বাহার সাহেব, আমার ভগ্নিপতির নাম ছিল কাজী বাহারুল ইসলাম। তো এইভাবে কিন্তু ঘটনা কি ঘটেছিল, তো বিয়ে করেছেন আব্দুস সামাদ আজাদ সাহেব, তো টেরই পাননি। তিনি মনে করছেন প্রধানমন্ত্রী সংবর্ধনা দিচ্ছেন, তো তিনি তার স্ত্রীকে নিয়ে, নববধূকে নিয়ে তিনি সভা, মানে সেই সংবর্ধনা স্থলে তিনি হাজির হচ্ছেন। আর যখন তিনি হাজির হচ্ছেন তখন শেখ হাসিনা কী করেন, আগে থেকে রেডি ছিল সেই যে জনপ্রিয় হিন্দি গান, সাইয়া দিল মে আনা রে, আপকো সে না জানা রে, সমসমা সমসম, এটা বাজিয়ে দিলেন। আর তো হাসির বন্যা। তো বুঝেন একজন পররাষ্ট্রমন্ত্রী, বয়স্ক মানুষ, তো তিনি তার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন। তো সেখানে প্রধানমন্ত্রীর দুষ্টামি বা সেন্স অফ হিউমার কোন পর্যায়ে থাকলে তিনি এখানে সাইয়া দিল মে আনা রে, হ্যাঁ, আপকো সে না জানা রে, এই গানটা তিনি বাজাতে পারেন। এইরকম মানে তার মধ্যে সেন্স অফ হিউমার কাজ করে, মানে এবং তিনি অনেক কিছু বুঝতে পারেন। এখন যে কথাগুলো, যে তার দলে যারা চোর ছিল, টাউট ছিল, বাটপাট ছিল, তিনি সবাইকে চিনতেন, সবাইকে জানতেন, কে কতটা টাউট, কে কতটা বাটপার,
এটা তিনি একেবারে নিক্তি দিয়ে বুঝতে পারতেন। তারপরেও তিনি এই কাজগুলো কেন করতে দিতেন, কেন বাধা দিতেন না, এটা তিনি ভালো বলতে পারেন। আমি আর একটা ছোটো ঘটনা বলে আজকে ভিডিও শেষ করব। ওই যে 400 কোটি টাকার পিয়ন, একটা সময় সেই পিয়নটাকে তিনি খুব স্নেহ করতেন, কিন্তু পিয়নটা যখন খুব দুষ্ট হয়ে গেল এবং দুর্নীতিবাজ হয়ে গেল এবং বিভিন্ন লোক যখন তার বিরুদ্ধে বলা শুরু করলো এবং একটা সময় সে এমপি ইলেকশন করতে চাইলো, এই এলাকাতে হেলিকপ্টার নিয়ে যায় এবং শিরিন শারমিন চৌধুরী যে এলাকাতে এমপি হতে চায় সেও সেই এলাকাতে এমপি হতে চায়। তো শিরিন শারমিন চৌধুরী জীবন হারাম করে দিল। তো যাই হোক, এটা যখন হয়নি, সেই পিয়নটার সঙ্গে যখন তার ভালো সম্পর্ক এবং প্রধানমন্ত্রী যখন বুঝেন যে এই পিয়নটা ভাজা মাছটা উল্টে খেতে যায় না, একেবারে সহজ সরল, এবং তার কাছে গিয়ে সবাই ভ্যাগ ধরতেন এবং এমনভাবে অভিনয় করতেন যে ওখানে মানে অভিনয় যারা করতেন তাদের সততা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ ছিল না, সবাই নিখুঁত, টপ টু লো এভরিবডি তার সামনে অভিনয় করতেন। এবং আমি সেই সকল অভিনয়ের কথা যদি আপনাদেরকে বলি, রীতিমতো মহাকাব্য রচিত হবে। তো ওই পিয়নটাও তখন অভিনয় করতে তার কিচ্ছু নাই, সে একটা সিংহারাও খায় না কার কাছ থেকে, সারাদিন সেভাবে থাকে। তো এক মন্ত্রী, আমি নাম বলবো না, প্রতিমন্ত্রী, সে একটা ফাইল নিয়ে কয়েকদিন ঘুরছে, প্রধানমন্ত্রী সাইন করছে না। তখন ওই পিয়নকে সেই মন্ত্রী ধরলেন যে তুমি আপার কাছ থেকে এটা সাইন করে নিয়ে আসো। তো পিয়নটা যখন নিয়ে গেল তখন তিনি নরম হলেন, বললেন যে দেখ, ও তো এই ফাইল নিয়ে 3 দিন 4 দিন ঘুরতেছে, ও তো মালকুড়ি না পেয়ে, টাকা না পেয়ে এই কাজ করছে না, নিঃসন্দেহে ফাইলের মধ্যে ওর কোনো স্বার্থ আছে। তো যেহেতু তুই নিয়ে আসছিস আমি করে দেবো, তো তোরে কয় টাকা দিবে একটু চুক্তি করে আয় যা। তো এরপর সেই পিয়ন আবার তার কাছে আসলো, বললো যে ভাই আমার লাভ কি, আমি যে ফাইলটা সাইন করে নিয়ে আসবো, আমার কয় টাকা দেবেন বলেন। তো যাই হোক, এরপর মন্ত্রী তাকে বলছে যে ঠিক আছে এই কয় টাকা দেবে। এরপরে পিয়ন সেখানে গেছে, ফাইল বের হয়ে চলে আসছে। তো এভাবে ইন এ ওয়ে শেখ হাসিনা তার দলকে চালিয়েছেন এবং এখনও চালাচ্ছেন। এইভাবে তিনি অনেক কিছু বুঝতেন, এইভাবে জীবনের প্রতিটি স্তরে তার হিউমার ছিল, সেন্স অফ হিউমার ছিল, এবং এখনও সেই সেন্স অফ হিউমার তার কাজ করছে। এই যে তিনি যে টুস করে ঢুকে পড়ার কথা বলছেন, আমি আসছি, আমি তালিকা করছি, আমি খুব কাছাকাছি আছি। আবার কেউ কেউ এমন সন্দেহ প্রকাশ করছেন যে ঘোড়ার ডিম তিনি বাংলাদেশের মধ্যে আছেন কিনা আল্লাহই জানে, সীমান্ত পাড়ি দিয়ে কবে বাংলাদেশের মধ্যে ঢুকে গেছেন কে জানে। তো এই যে কনফিউজ তৈরি করা, প্রতিপক্ষকে ভয় দেখানো, আতঙ্ক দেখানো, তাদেরকে মুহূর্তের মধ্যে স্থানচ্যুত করে দেওয়া, এটাই হলো শেখ হাসিনার রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য। এবং এই রাজনীতির যে বৈশিষ্ট্য, এটি 71 সনে যেভাবে ছিল, 81 সনে যেভাবে ছিল, 91-তে যেভাবে ছিল, ঠিক 2001-এ যেভাবে ছিল, প্রতি 10 বছর পর পর এখন ঠিক সেভাবেই আছে, একটু 19-20 হয়নি। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন জামায়াত ইসলামের স্বর্ণযুগ চলছে, এ গোল্ডেন এরা। জামাত প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তাদের জীবনে এমন স্বর্ণালীর সময় কখনো আসেনি। তাদের অর্থ, তাদের বিত্ত, তাদের জনপ্রিয়তা, তাদের সংগঠন, এই মুহূর্তে তাদেরকে নিয়ে আলোচনা, সমালোচনা, সমাজের বিভিন্ন স্তরে তাদের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, সব মিলিয়ে তারা এখন একটা মুকুটবিহীন সম্রাটে পরিণত হয়েছেন বাংলাদেশের রাজনীতির অঙ্গনে। বোঝার চেষ্টা করুন, যেখানে বিএনপির মতো একটি রাজনৈতিক দল যার 35% জনপ্রিয়তা রয়েছে, তো 35% জনপ্রিয় একটি দল, তার উপরে যখন 6-7% যাদের সমর্থন রয়েছে, এরকম একটি দল প্রভুত্ব দেখায়, আধিপত্য দেখায়, প্রভাব বিস্তার করে, তখন বুঝতে হবে যে এই তাদের 6-7% যে জনশক্তি, তাদের প্রশাসনিক দক্ষতা, লেখাপড়া, তাদের রাজনীতির জ্ঞান, সব মিলিয়ে এতটা যাকে বলা হয় দক্ষ, এতটা অভিজ্ঞ, এবং প্রায় সব ক্ষেত্রে তাদের যে পটুতা, এটা এতটা বেশি যে মাত্র 7% আর 7% জনশক্তি নিয়ে, ভোটার নিয়ে কিংবা জনসমর্থন নিয়ে তারা 35% জনসমর্থনকে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন, তাড়িয়ে বেড়াচ্ছেন এবং বেহুশ করে ফেলছেন। এটি চারটিখানি কথা নয়। ঠিক একই ঘটনা কিন্তু
ঘটেছিল আলেকজান্ডার দ্য গ্রেটের ক্ষেত্রে। তিনি যখন পারস্য আক্রমণ করতে যান তখন তার সৈন্যবাহিনীর সংখ্যা ছিল মাত্র 40,000। অন্যদিকে পারস্যের রাজা তৃতীয় দারায়ুস তখন পৃথিবীর একমাত্র পরাশক্তি, তার ধারের কাছে কোনো পরাশক্তি ছিল না, অনলি ওয়ান। আজ যেমন আমেরিকা, রাশিয়া, ভারত এরকম 10-15টি পরাশক্তি দাঁড়িয়ে গেছে, তার বাইরে আবার অনেকগুলো আঞ্চলিক শক্তি দাঁড়িয়ে গেছে যেখানে ইচ্ছা করলে আমেরিকাকে আসলে কিছু করতে পারছে না। কিন্তু প্রাচীন দুনিয়াতে আলেকজান্ডারের জমানাতে আলেকজান্ডারের যখন অভ্যুদয় হলো তখন আলেকজান্ডারের অবস্থা ছিল আমাদের সার্জিসের মতো বা এনসিপির সেই নাহিদের মতো কিংবা হাসনাতের মতো। আর অন্যদিকে দারায়ুসের যে অবস্থা, পারস্যের সম্রাট, তার অবস্থা ছিল একেবারে ডোনাল্ড ট্রাম্পের মতো। তো সেই ডোনাল্ড ট্রাম্পকে যদি এখন হুমকি দেয় বা আক্রমণ করতে যায় আমাদের নাহিদ, তাহলে ডোনাল্ড ট্রাম্প যেভাবে হাসবেন ঠিক একই অবস্থা তৈরি হয়েছিল প্রাচীন পারস্যে। যখন যুদ্ধ করার জন্য 40,000 সৈন্য নিয়ে গাওগে মেলাতে উপস্থিত হলেন আলেকজান্ডার দ্য গ্রেট, তখন 3.5 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে, তাদের রিজার্ভ ফোর্স ছিল হয়তো 8 লাখ থেকে 9 লাখ। তো এত সৈন্য আনার দরকার নাই, তিনি খুব জাঁকজমকপূর্ণভাবে 3.5 লক্ষ সৈন্য নিয়ে সেই যুদ্ধের ময়দানে আসলেন এবং এসে আলেকজান্ডারের বয়স দেখে 20 বছর বয়স, তা আমাদের হাসনাত আবদুল্লাহ এদের সাথে 10 বছরের ছোট। তো 20 বছর বয়সের একজন বা 21 বছর বয়সের একজন সেনাপতি ইউরোপ থেকে আসছেন, সৈন্য সংখ্যা মাত্র 1040 এবং তাদের যে প্রথাগত অস্ত্র, সেই প্রথাগত অস্ত্র পারস্যের অস্ত্রের মতো এতটা শক্তিশালী নয়। ফলে রীতিমতো হাসাহাসি শুরু হয়ে গেল যে বালকের সঙ্গে কি যুদ্ধ করব, নাচো গান গাও। আপনারা দেখে নেবেন যাকে বলা হয় ডিসিসিভ ব্যাটেল অফ গাওগে মেলা, এই প্রামাণ্য চিত্রটি দেখলে আপনি বুঝতে পারবেন। তৃতীয় দারায়ুসের সৈন্য শিবিরে আনন্দ এবং উৎসব শুরু হয়ে গেল। একই ঘটনা কিন্তু ঘটেছিল বদরের যুদ্ধে, একেবারে প্রথম বদরের যুদ্ধে যখন মুসলমানরা গেল যুদ্ধ করার জন্য। 313 জন, তাদের অনেকের তলোয়ার নেই, কারো হাতে খেজুরের লাঠি, পোশাক আশাক ছিন্ন ভিন্ন, ঘোড়া 2 বা 3টে ঘোড়া, 1টা বা 2টো উট এরকম, আর সবাই পায়ে হেঁটে মদিনা থেকে তারা বদরের প্রান্তে উপস্থিত হলো। আর অন্যদিকে 1000 সৈন্য নিয়ে আরবের ওই সময়টাতে জাজিরাতুল আরবের সবচেয়ে শক্তিশালী যে গোত্র কুরাইশ, সেই কুরাইশের সকল নেতা আশেপাশের তাইফ থেকে অন্যান্য এলাকা থেকে সব মিলে চৌকোশ 1000 সৈন্য নিয়ে আসলেন। সাইবা, উতবা, আবু জেহেল, আবুল হাব, ওনাদের মতো আবু সুফিয়ানদের মতো টোটাল জাজিরাতুল আরবের বিখ্যাত সেনাপতি এবং নামকরা লোকজন আসলেন এবং মুসলমানদের দুর্দশা দেখে তারা হাসাহাসি শুরু করলেন এবং বলল যে নাচ গানের আয়োজন করো। তো এই হলো কাহিনী, পরবর্তী ইতিহাস আপনারা সবাই জানেন। তো এখন জামাতের অবস্থা হলো যে জামাত যখন এই বিপ্লবটা হলো তখন সবাই মনে করলো যে আওয়ামী লীগ জামানাতে এরা পালিয়ে বেরিয়েছে গত 15 বছর, বিএনপির জামানাতে সবসময় তারা বিএনপির তাবেদারি করেছে, মাথা নিচু করেছে, বিএনপি যখন যেটা বলেছে তারা শুনেছে। এই দলের কি এরকম হতে পারে? কিন্তু 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পরে যখন বিএনপি টের পেল যে বিশ্ববিদ্যালয়গুলো দখল হয়ে গেছে, ছাত্ররা দখল করে রেখেছে শিবিরের নামে, সমন্বয়কের নামে, আর সেখানে ছাত্রদলের ছেলেরা ঢুকতে পারছে না। তারপরে দেখতে পেল যে বিশ্ববিদ্যালয়ের বড় বড় পদগুলো, ভাইস চ্যান্সেলর, প্রক্টর, বড় বড় পদগুলো তারা দখল করে ফেলেছে। তারা সচিবালয়ে গেল, দেখলো যে জামাত সব দখল করে ফেলেছে। ব্যাংক পাড়ায় গিয়ে দেখলো বড় বড় ব্যাংকের ইফেক্টিভ, বিশেষ করে সালামের ব্যাংকগুলো, ইসলামিক ব্যাংকগুলো সব জামাত দখল করে নিয়েছে। বিএনপির কিচ্ছু করার ছিল না। তখন বিএনপি কোথায় গেল? একটা টেলিভিশন স্টেশন দখল করা যায় কিনা, তারপরে 2-4টা পত্রিকাগুলো যেটা আছে তাদেরকে প্রেশার ক্রিয়েট করে আওয়ামী লোকদেরকে তাড়িয়ে সেখানে নিজেদের লোক ঢোকানো যায় কিনা, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে শুরু করে ফুটপাত, কারণ বাজার, সায়দাবাদ, গাবতলী, এগুলো নিয়ে তারা উঠে পড়ে লাগলো। এভাবে মাস 6 গেল। মাস 6-এর পরে যা হলো, সারা বাংলাদেশে একটা রব উঠে গেল, চাঁদাবাজ চাঁদাবাজ চাঁদাবাজ। চাঁদা পড়ে পল্টনে, জমা হয় লন্ডনে।
সব মিলিয়ে ত্রাহি ত্রাহি অবস্থা। তো এই যে কৌশল, জামাতের যে কৌশল, সেই কৌশলের কাছে প্রাথমিকভাবে বিএনপি রাম ধরা খেয়েছে। এবং অন্যান্য যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা কখনো জামাতকে রাজনৈতিক দলই মনে করেনি, বিশেষ করে যে সকল বাম ঘরানার রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা কখনো জামাতকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেয়নি। কিন্তু ইদানিং যদি জামাত এবং বাম ঘরানার রাজনীতিবিদ যারা রয়েছেন তারা পাশাপাশি হন, তাহলে জামাতের নেতাদের মধ্যে যে ধরনের একটা ভাব এসে যায়, তারা অনেকটা হেলে দুলে সিংহের মতো, বাঘের মতো তারা চলাফেরা করেন। আর ওই যে বাম ঘরানার লোক যারা সেই 60-এর দশক থেকে জামাতের লোকদেরকে উগ্রবাদী মুসলিম দল, সাম্প্রদায়িক দল, এরা কিছুই জানে না, তো এরা কি কখনো কার্ল মার্কস পড়েছে, এরা কি কখনো নিটসে পড়েছে, এরা কি কখনো বিটোফেনের সঙ্গীত শুনেছে, এরা তো সারাদিন শুধু মওদুদিকে নিয়ে থাকে আর গোলাম আজমকে নিয়ে থাকে, এরা কি জানে। এই অহমকীয় বোধ যাদের ছিল, এখন তারা দেখা যাচ্ছে যে জামাতের নেতার সঙ্গে হ্যান্ডশেক করার জন্য, কোলাকুলি করার জন্য একেবারে অনেক সেই 10-12 গজ দূর থেকে হাতটা বাড়িয়ে তারপর শেষে হ্যান্ডশেক করার জন্য এগিয়ে যান। আর জামাত নেতার যদি দয়া হয় তাহলে তিনি হাত বাড়ান, তাও আবার ঠিক মহারানী ভিক্টোরিয়া কিংবা রানী দ্বিতীয় এলিজাবেথ যেভাবে নেটিভদের সাথে হ্যান্ডশেক করেছেন, অর্থাৎ আঙ্গুল বাড়িয়ে দিয়ে কোনো অবস্থাতেই করমর্দন করতে গিয়ে যেন 2 ইঞ্চির বেশি আঙ্গুলের স্পর্শ না লাগে, এরকমভাবে তারা দেখবেন যে একেবারে হাতের সামনের অংশটিকে এমনভাবে বাড়িয়ে দেয় যে 4টি আঙ্গুলের প্রথম 2 ইঞ্চি সে যে এগিয়ে এলো সে স্পর্শ করতে পারে, এরকম। তো এটা আমার মনে হলো যে আমি কয়েকটা এরকম হ্যান্ডশেক দেখলাম। আর দ্বিতীয়ত দেখলাম যে খুব লম্বা, মানে প্রায় 7 ফিট উচ্চতার একজন বাম ঘরানার তরুণ রাজনীতিবিদ আছে। তো তিনি 4.5 ফিট উচ্চতার একজন জামাত নেতা, তার সঙ্গে অনেক দূর থেকে দৌড়ে আসলেন করমর্দন করার জন্য, এমন একটা হাসি দিলেন যেন মুখে একটা পূর্ণিমার চাঁদ উদ্ভাসিত হয়েছে। কিন্তু কাছাকাছি যাওয়ার পরে ওই জামাত নেতা, 4.5 ফিট উচ্চতার জামাত নেতা, তিনি আঙ্গুলটা এভাবে বাড়িয়ে দিলেন যেন ওই 7 ফিট উচ্চতার বাম নেতা তার ওই 4.5 ফিট উচ্চতার জামাত নেতার আঙ্গুলের 2 ইঞ্চির বেশি যেন স্পর্শ করতে না পারে, এবং তাও অনলি ফর 2 সেকেন্ড টু 3 সেকেন্ড। আর সেই যে যাকে বলা হয় 7 ফুট উচ্চতার যে লম্বা বাম ঘরানার নেতা, তিনি সেই 4.5 ফুটের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করার জন্য নিজের সেই মস্তিষ্ককে নতজানু করে, ঘাড়কে নতজানু করে, হাঁটুকে অনেকটা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোট করে তিনি নিজের উচ্চতা মুহূর্তের মধ্যে 1.5 ফিট কমিয়ে ফেললেন। তাহলে 7.5 ফিট থেকে যদি 1.5 ফিট কমান তাহলে আপনার কত ফিট হলো? 6 ফিট। তো সেই 7 ফিট থেকে যদি 1.5 ফিট কমান তাহলে আপনার কত হলো? সেই 5.5 ফিট। তো 5.5 ফিট তার উচ্চতা কমানোর পরেও তিনি সেই যে 4.5 ফিট তার সঙ্গে যে তার দূরত্ব থেকে গেল আরও 1 ফিট। তো এজন্য জামাত নেতা তার দিকে তাকালেনই না। এর কারণে যদি তার দিকে তাকাতে হয় তাহলে তো তার মাথাটা একটু উঁচু করতে হয়। তো মাথাটা উঁচু করতে তিনি সেটা রাজি ছিলেন, তিনি অমনোযোগী হয়ে অন্যদিকে চলে গেলেন। এই দৃশ্য দেখে আমার কাছে মনে হলো যে রাজনীতিতে এর সাথে বড় দুর্ভিক্ষ আমি আমার জীবনে আর কখনো দেখিনি। আমি জিয়া রহমান সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, এরশাদ সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি। বঙ্গবন্ধুর কথা আলাদা, তিনি তো সবসময় গণমানুষের নেতা ছিলেন, যারা মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তো তাদের বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি। কিন্তু এই জামাত নেতার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার সঙ্গে সঙ্গে 7 ফুট উচ্চতার যে বাম ঘরানা রাজনীতির যে নেতার যে 1 ফিট কমিয়ে দেওয়ার পরও তার উচ্চতা যে পরিস্থিতি তৈরি হলো, আমার কাছে মনে হলো যে জামাত রাজনীতিতে আসলে গডফাদার হয়ে গেছে। এবং তাদের মধ্যে একটা যাকে বলা হয় মুরব্বী সুলভ ভাব চলে আসছে, পিতৃতান্ত্রিক একটা ভাব চলে আসছে, একটা ফিউডাল জমিদারি একটা মনোভাব চলে এসেছে। এটি বোঝা যায় বডি ল্যাঙ্গুয়েজ। ইদানিং আপনি দেখতে পারবেন যে তারা সবাই টপ টু লো একই ভাষায় কথা বলছেন। দ্বিতীয়ত তারা যে কৌশল করছেন, মানে সেই কৌশলের মধ্যে মানে ফ্যান, কুলিং ফ্যানটা তাদের হাতে থাকে, আর এক হাতে থাকে হলো হিটার।
তারা ইচ্ছা করেই এই রাজনৈতিক অঙ্গনে কাউকে কাউকে ছ্যাঁকা দিয়ে, হিট দিয়ে উত্তেজিত করে দেন। উত্তেজিত করার পর তারা ছুটতে থাকে, তারপরে উত্তেজিত হতে থাকে, তারপরে নানা রকম উত্তপ্ত বাক্য বিনিময় করতে থাকে। আবার একটু পরে জামাত, ধরুন ডান হাত দিয়ে কাউকে ছ্যাঁকা দিয়েছেন, হিটারের ছ্যাঁকা দিয়েছেন, বাম হাতে তাদের একটা কুলিং ফ্যান আছে, সেই কুলিং ফ্যানটা আশীর্বাদের সেই নিদর্শন স্বরূপ তিনি হয়তো বা তারা হয়তো জামাত তার প্রতি ধরলো, আর অমনি হিট আস্তে 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 কমে গেল। কমে যাওয়ার পর তারা ঠান্ডা হলো, ঠান্ডা হওয়ার পর তারা বললো যে না, জামাতের সঠিক আছে। এবং গত 14 মাসে আমরা যেটা দেখেছি, বহু মানুষ, বহু ব্যক্তি বহুবার বহুভাবে চেষ্টা করেছে জামাতের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য, জামাতকে ব্যাকফুটেজে পাঠিয়ে দেওয়ার জন্য। কিন্তু শেষ অবধি জামাত ওই যে তাদের কাছে যে কুলিং ফ্যান আছে, সেই কুলিং ফ্যান দিয়ে সেই তাদের প্রতিপক্ষকে এমনভাবে ঠান্ডা করেছেন, যদি জামাত পীর প্রথাকে মানতেন, জামাত আসলে পীর মাশায়েক বা ওই যারা কদমবুচি করে গিয়া দয়াল বাবা, কেবলা বাবার পায়ের উপর পড়ে হাউমাউ করে কান্নাকাটি করতে থাকে, তারপরে মাজারের কাছে গিয়ে গড়াগড়ি করে, এই জিনিসগুলো জামাত বিশ্বাস করেন না। তো জামাত যদি সেই জিনিসগুলো বিশ্বাস করতেন, জামাতের নেতৃবৃন্দ, তাহলে ইতিমধ্যে রাজনীতির অনেক লোক তাদের মুরিদ হয়ে যেত, তাদের আশেকান, তাদের জাকেরান হয়ে যেত, এবং দলে দলে লোক মানে জামাতের পক্ষে মিছিল করত। তো এরকম একটা অবস্থায় জামাত চলে আসছে। এবং তার কারণ কি হলো, তারা সমান তালে দিল্লি থেকে ইসলামাবাদ, ইসলামাবাদ থেকে আমেরিকা, আমেরিকা থেকে বেইজিং, সমান তালে তারা খেলছে। তারা সৌদি আরব থেকে তুরস্কর আঙ্কারা, আঙ্কারা থেকে জেদ্দা, জেদ্দা থেকে তেহরান, তেহরান থেকে মধ্যপ্রাচ্যের জর্ডানের রাজধানী আম্মান, আম্মান থেকে কুয়েত, কুয়েত থেকে সৌদি আরবের দাম্মাম, দাহরান। আপনারা নিশ্চয়ই নামগুলো জানেন। সব জায়গাতে জামাতের নারায়েত তাকবীর, আল্লাহু আকবার সমানভাবে বাজছে। আমেরিকা এখন জামাতের সঙ্গে বসতে চায় এবং সকাল বিকালে বসে, এবং শোনা যাচ্ছে যে জামাতের আমির আমেরিকাতে যাবেন। সেক্ষেত্রে যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয়ে যায়, অস্বাভাবিক কিছু নয়। তো এই অবস্থাতে জামাত কিন্তু এখন পৌঁছে গেছে। অন্যদিকে জামাতের যারা প্রতিপক্ষ, তারা জামাতকে ভয় পাচ্ছে, এতটা ভয় পাচ্ছে যে জামাতের হাত থেকে বাঁচার জন্য কারো বুলেট প্রুফ জ্যাকেট দরকার হচ্ছে, বুলেট প্রুফ গাড়ি দরকার হচ্ছে, অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছে, অনেকে আলাদা একটা ব্রিগেড তৈরি করতে চাচ্ছে, স্বেচ্ছাসেবক ব্রিগেড। তো এটা, এই যে জামাতের যেটা ভাইব, এই ভাইবটি জামাত কতটা কাজে লাগাতে পারে? গতকাল অ্যাসোসিয়েটেড প্রেসে সজীব ওয়াজেদ যাওয়ায় শেখ হাসিনার ছেলে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইটি অ্যাডভাইজার ছিলেন, তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন এবং এই ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশকে যদি স্থিতিশীল করতে হয়, তাহলে একটি ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন। সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন। তার মানে হলো যে এই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য পার্টিদেরও অংশগ্রহণ করতে দিতে হবে। সব পার্টির অংশগ্রহণেই একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। তিনি আরো বলেছেন যে আওয়ামী লীগকে পর্যাপ্ত সময় দিতে হবে। যেটা আমরা শুনি যে প্রথমত হলো যে ডক্টর ইউনূস সহজে নির্বাচন দেবেন না, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু ক্রমশ তার উপরে যেভাবে আন্তর্জাতিক চাপ বাড়ছে, পরিস্থিতি যেভাবে তার প্রতিকূলে চলে যাচ্ছে, তিনি হয়তো চাইবেন যে একটি নির্বাচন দিয়ে যত তাড়াতাড়ি মানে কেটে পড়া যায়। আমরা ধরে নিই যে একটা নির্বাচন ডক্টর ইউনূসের অধীনেই হবে। সেই নির্বাচনটি এমনও হতে পারে যে শেষ মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদের বললে যে তোমরা নির্বাচনে আসো। এ কারণে জয় বলেছেন যে তাদের পর্যাপ্ত সময় দিতে হবে। এই ইন্টারভিউটা অ্যাসোসিয়েটেড প্রেসে ছেপেছে যে যে সংবাদ সংস্থায় কাজ করতেন বর্তমানে ইউনূসের প্রেস সচিব ডাস্টবিন শফি। সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ইন্টারভিউ। এবং আপনারা খেয়াল করে দেখেছেন যে পুরা
আন্তর্জাতিক কমিউনিটি থেকে এখন একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে, একটা অংশগ্রহণমূলক, তার মানে আরো সরাসরি বলতে গেলে যে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে পারে, এই জন্য একটা ইন্টারন্যাশনাল প্রেশার ক্রিয়েট হচ্ছে ডক্টর ইউনূসের উপরে। গত সপ্তাহে আমরা দেখলাম 6টি মানবাধিকার সংস্থাও বাংলাদেশের ব্যাপারে বিবৃতি দিয়েছে। তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেছে এবং সেখানেও ওই ইনক্লুসিভ নির্বাচন, আমরা বিভিন্ন পর্যায়ে, আমি অস্ট্রেলিয়ার কথা বলতে পারি, আমরা বিভিন্ন মন্ত্রীর সাথে দেখা করছি, সবখানেই আমরা কিন্তু এই ইনক্লুসিভ নির্বাচনের কথাটা বলছি। এবং অস্ট্রেলিয়ার অবস্থানটাও আপনারা দেখবেন যে গত 1-2 মাস ধরে তারাও কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে। তার মানে একটা আন্তর্জাতিক প্রেশার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে ডক্টর ইউনূসের উপরে। এখন আওয়ামী লীগকে কি নির্বাচন করতে দেবে কিনা, এবং আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলেও একেবারে এমন ভাবে দেবে যাতে লাস্টে দেখা যাবে যে 10টা সিট ধরায় দিচ্ছে। সেই জন্যই এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে কিনা সেই অ্যাসুরেন্সটাও দিতে হবে। এই নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা সেই আশঙ্কা কিন্তু বিএনপির কাছেও আছে। বিএনপিও এই যমুনায় গিয়েছিল 2-3 দিন আগে, সেখানে কিন্তু বলেছে প্রশাসনের রদবদল করতে হবে, প্রশাসন এখন পক্ষপাত দুষ্ট। সো মানে অংশগ্রহণমূলক বা ইনক্লুসিভের বাইরেও অন্তর্ভুক্তিমূলক, আসলে অংশগ্রহণমূলক বললে ওই বিদেশিরা এই টার্মটা করেছে পার্টিসিপেটরি, অংশগ্রহণমূলক, তার মানে ভোটাররা ভোট দিল কিনা। আমরা বলছি না, ইনক্লুসিভ করতে হবে, মানে অন্তর্ভুক্তিমূলক। সো সেই জায়গায় এখন ডোনাররা বা ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন এই ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের কথা বলছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা যাবে না। সো দেশের ভেতরে বাইরে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। তো এখন ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হবে কিনা সেটা আরেকটা বিতর্ক, সেটা আজকের এখানে কথা না। কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি হঠাৎ করে এই এত সোচ্চার হয়ে গেল কেন আওয়ামী লীগের পক্ষে, সেইটা হলো আমাদের আজকে একটু দেখার বিষয়। আসলে পর্দার আড়ালে অনেক খেলা হচ্ছে। আমি ব্যক্তিগত আলাপে অনেক সময় বলে থাকি যে খেলা আর বাংলাদেশে নেই, খেলাটা চলে গেছে বাংলাদেশের বাইরে। বাংলাদেশের ফেট কিভাবে নির্ধারিত হবে, এবং এই খেলায় বড় দুটো স্টেক হোল্ডার হলো আমেরিকা এবং ইন্ডিয়া। আমেরিকা এবং ইন্ডিয়ার সম্পর্কের উপরেও নির্ভর করছে বাংলাদেশের অবস্থান কি হবে। এবং ইন্ডিয়া আমেরিকার সম্পর্কটা যতদূর শেষ খবর পাওয়া যাচ্ছে যে তাদের সম্পর্কটা একটু হলেও ডেভেলপ করছে, এবং ইন্ডিয়ার উপরে যে 50% ট্যারিফ চাপিয়ে দিয়েছিল আমেরিকা, সেটা এখন কমিয়ে হয়তো 15-16% নামানোর আলোচনা অলরেডি হয়ে গেছে। এবং এই যে ট্রাম্প যে ট্যারিফ নিয়ে পাগলামিগুলো করছে, এটা নিয়ে আমেরিকা ভেতরে একটা, ইভেন তার রিপাবলিকান দলের ভেতরেই একটা অসন্তোষ তৈরি হয়েছে। এবং এখন অনেক কিছুই তাদের ভাইস প্রেসিডেন্ট জোডি ভ্যান্স এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দেখছেন, তারা অনেক ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে বাইপাস করছেন, এবং জোডি ভ্যান্সই এই ভারত আমেরিকার সম্পর্কটাকে এখন আমেরিকার পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন মার্কো রুবিওকে সাথে নিয়ে। এবং সেই এদেরই তৎপরতায় আমেরিকা ভারতের সম্পর্কটা এখন অনেক ডেভেলপ করেছে। এদিকে আমেরিকা ডক্টর ইউনূসকে বলে দিয়েছে যে তোমাকে আমরা ক্ষমতায় বসিয়েছি, কিন্তু তোমাকে তো আমরা ইনডেফিনিট পিরিয়ডের জন্য ক্ষমতায় বসায়নি। তুমি যেভাবে কাজ কারবার করতেছো তাতে তো মনে হচ্ছে তুমি দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে, এটা তো আমরা তোমার কাছে চাইও না। আমরা এই কারণে তোমাকে ক্ষমতায় বসায়নি, যত দ্রুত সম্ভব তুমি একটা ফ্রি ফেয়ার এবং একটা ইনক্লুসিভ ইলেকশন দিয়ে চলে যাও। সো আমেরিকার পক্ষ থেকেও এখন ইউনূসের উপরে একটা চাপ তৈরি হয়েছে, যে আমেরিকার পুতুল বলা হয় ইউনূসকে। কারণ এটার বেশ কিছু কারণ আছে। তার অন্যতম কারণ হলো যে ইউনূস সরকার পরিচালনায়, দেশ শাসনে ব্যাপকভাবে ফেল করেছে, ট্রিমেন্ডাসলি ফেল করেছে, যেটা আমেরিকার জন্য অনেকখানি নাজুক অবস্থা তৈরি হয়েছে। আর আমেরিকা যেহেতু ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক করতে চায়, এবং আমেরিকার সাথে ইন্ডিয়া আলোচনায় সবসময় ইন্ডিয়ার পক্ষ থেকে বাংলাদেশকে আলোচনায় একটা এজেন্ডা করা হয়েছে, সুতরাং ইন্ডিয়া বরাবরই বলেছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, এবং ইন্ডিয়া আমেরিকার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনটা হওয়া উচিত। সো এই জায়গা থেকে আপনারা দেখবেন যে গতকাল আমেরিকায় জামাতের আমির
ডক্টর শফিকুর রহমান বক্তৃতা দিয়েছে, তারও সুর কিন্তু বদলে গেছে। তিনিও বলেছেন যে প্রতিবেশীর সাথে তিনি ভালো সম্পর্ক করতে চায়। যাদের রাজনীতির মূলটাই হলো ভারত বিরোধিতা, বাংলাদেশে সারাক্ষণ ভারতকে গালি দেয়, আমেরিকায় যে তিনিও বুঝতে পারছেন যে ভারত ছাড়া তাদের গতি নাই। সো এই অবস্থায় এখন ভারত তো শুরু থেকেই বলছে, আমেরিকাও এখন কনভিন্সড। আমেরিকা এই মুহূর্তে ভারতের সাথেও ভালো সম্পর্ক রাখছে, পাকিস্তানের সাথেও ভালো সম্পর্ক রাখছে। দুইটা মানে বলা যায় দুইটা শত্রু রাষ্ট্রের সাথে একই সাথে কেন ভালো সম্পর্ক রাখছে, এই ব্যাপারে আমেরিকার একজন আমাকে চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে সাউথ এশিয়ায় পাকিস্তান হলো আমাদের লাঠিয়াল আর ভারত হলো আমাদের বন্ধু। এবং পাকিস্তানের বিভিন্ন আর্মি জেনারেল বা থিঙ্ক ট্যাঙ্ক তাদের কথাবার্তাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারাও এখন বলছে যে ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে, পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা বোধ, এই কিছু টার্মসের বজিয়ে রেখে পাকিস্তান ভারতের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হতে হবে। এবং পাকিস্তান জামাত ইসলামের এক নেতা বলেছেন যে একই সময় 1947 সালে স্বাধীনতা লাভ করে ভারত আজকে বিশ্বের সুপার পাওয়ার, আর পাকিস্তান আজকে পৃথিবীতে ভিক্ষার থালা নিয়ে ঘোরে। সুতরাং এই সাউথ এশিয়ার পলিটিক্সটা চেঞ্জ হচ্ছে, এখানে আমেরিকার যে অ্যাগ্রেশনটা সেটাও একটা নতুন শেপ নিচ্ছে, এবং আগামী নির্বাচন আশা করা যায় যে আওয়ামী লীগের অংশগ্রহণই হবে। আপনাদের যারা আওয়ামী লীগের ব্যাপারে আমার কাছে খোঁজ খবর রাখতে চান, তাদের আমি জানিয়ে দিতে চাই যে 300 আসনে নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো প্রস্তুতি আওয়ামী লীগের আছে। এবং গত এই 14 মাসে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি মোটামুটি সারা বাংলাদেশে তার গ্রাউন্ড ওয়ার্ক করে রেখেছেন, এবং দল থেকে মোটামুটি কোন আসনে কাকে দেওয়া হবে এই সম্ভাব্য প্রার্থীদের একটা তালিকা মানে করা আছে। সুতরাং আওয়ামী লীগকে যে একেবারে শেষ সময়ে আপনি ফাঁসায় দিবেন, আওয়ামী লীগ কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুত। আর একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, মার্কিন প্রতিনিধি দল এবং আওয়ামী লীগ বিভিন্ন পর্যায়ে এদের মধ্যে কিন্তু মিটিং হচ্ছে, এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ, বাংলাদেশের রাজনীতি, আওয়ামী লীগের অবস্থান, এই সব বিষয় নিয়ে আমেরিকা আওয়ামী লীগের মধ্যে আলোচনা শুরু হয়েছে এবং পর্দার আড়ালে সেটা চলছে। জাস্ট আপনাদের জানানোর জন্য এটিও বলে রাখি।